গণমাধ্যম নাকি গণমানুষের কথা বলে, কিন্তু যখন আপনাদের অনুযোগ, অভিযোগ আর আর্তনাদ নিষ্পেষিত হয় রাষ্ট্রযন্ত্রে, ঘুরপাক খায় আমাদের খোলা বারান্দায়, তখন প্রশ্ন জাগে গণমাধ্যম কি আদতেই গণমানুষের কথা বলে? এমন ভাবনা থেকে আমরা শুনতে চাই আপনাদের একান্ত কথা, জবাবদিহিতার আওতায় আনতে চাই সরকারকে, বিভিন্ন পক্ষকে, খুঁজতে চাই সমাধানের পথ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপলে। আজকে আমরা কথা বলবো গণপরিবহনের নৈরাজ্য নিয়ে, জানতে চাইব কিভাবে সিন্ডিকেট, চাঁদাবাজি আর অবৈধ অর্থ লেনদেনের বখরায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা নীরবেই হারায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছে আমি জান্নাতুন নেম। শুরুতে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আমার ডান পাশে রয়েছেন ধ্রুব আলম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার, এবং আমার বাম পাশে রয়েছেন আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি। আপনাদের দুজনকেই স্বাগত। এবং দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই যে আমাদের সাথে স্টুডিওতে ঠিক এই মুহূর্তে প্রশ্ন করবার জন্য, তাদের মতামত দেবার জন্য উপস্থিত রয়েছেন এই খাতের সাংবাদিকবৃন্দ, এবং রয়েছেন স্টুডেন্ট প্রতিনিধিরা, অর্থাৎ ছাত্র শিক্ষার্থী প্রতিনিধিরা, এবং রয়েছেন সাধারণ মানুষ। আলোচনা শুরুতেই আমরা আমার সহকর্মী সাদবিন শফিকের একটি প্রতিবেদন দেখে আসবো, তারপরে আলোচনাটি শুরু করব। ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশন নিয়ে আলোচনা হচ্ছে অনেকদিন ধরেই। অর্থাৎ এক রুটে চলবে এক কোম্পানির বাস। 42টি রুটে যা চালু হওয়ার কথা আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। প্রাথমিকভাবে 6টি রুটে তা চালু করবে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA। কিন্তু এই উদ্যোগ চলমান থাকা অবস্থায় বিদ্যমান বাস রুট হালনাগাদের কাজে নেমেছে BRTA, যা চলমান রুট রেশনালাইজেশনের সাথে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা তৈরি করেছে। গণপরিবহনের রোগটা অনেকটা রাজনৈতিক। এটা সমাধান করতে হলে আমাদের কিন্তু আসলে কৌশলী হতে হবে। আমরা অতীতে যে পদক্ষেপগুলো দেখেছি, বিশেষ করে বাস রুট রেশনালাইজেশনের ক্ষেত্রে, এখন যেভাবে আগাচ্ছে আমি মনে করি অনেকটাই ওই পুরাতন কায়দায় কিন্তু এটাকে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। গেল মাসে রুট পারমিট নবায়নে আঞ্চলিক পরিবহন কমিটি বা RTC গঠন করে BRTA। 21 জানুয়ারি ছিল যার প্রথম সভা। পুলিশ কমিশনারের সভাপতিত্বে 36 সদস্যের কমিটিতে পুলিশের 12 জন থাকলেও ছিল না যাত্রী প্রতিনিধি। বৈঠকে আবদুল্লাপুর থেকে সদরঘাট পর্যন্ত 3টি রুটে রেশনালাইজেশনের বাইরে গিয়ে বাস চালানোর দাবি জানান পরিবহন নেতারা, যদিও পুরো প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন আছে DTC-এর। RTC আসলে রুট পারমিট অনুমোদন দেয়, এটা তাদের থেকে আসতে হবে, কিন্তু শর্ত থাকে যে সড়ক পরিবহন বিধিমালা 2022 অনুযায়ী যে DTCA রুটের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে রুট পারমিট দিতে হবে ঢাকা শহরের জন্য, DTC অধিক্ষেত্রের জন্য। সুতরাং RTC চাইলেই আসলে ধরেন DTC এর সাথে আলাপ আলোচনা না করে, বা আমাদের এই 42 রুটের পরিকল্পনা বা প্ল্যান না দেখে, কিংবা আমাদেরকে পূর্বে এই বিষয়ক অ্যানালাইসিস করার জন্য রুটগুলো না পাঠিয়ে অনুমোদন দিতে পারে না। রুট রেশনালাইজেশন বাস্তবায়ন হলে দৌরাত্ম্য কমবে পরিবহন নেতাদের। শুরু থেকেই ছিল এমন ধারণা। বরাবরের মতো RTC বৈঠকেও রুট রেশনালাইজেশনের বিপক্ষে অবস্থান ছিল পরিবহন নেতাদের। সাইফুল ভাই, আমরা দুজনেই এটার বিরোধিতা করেছি যে সমন্বয় করেন, ওই DTC আপনারা সিদ্ধান্ত নেন, কোনো কাজ বাস্তবায়ন হয় না। এটা আমরা বহুদিন দেখলাম, আর দেখবো না। এখন দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এখন সিদ্ধান্ত হলে কাজ হইতে হবে। যার কাজ তাকে করতে দেওয়া উচিত। আজকে DTCর দায়িত্বই হলো একটা পরিবহনটাকে একটা শৃঙ্খলে নিয়ে আসা, যাত্রীদের তাদের উপযোগী সার্ভিস দেওয়া, মালিক এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা। এটা সমন্বয়টা কিন্তু করবে, ওনাদের তো কোনো গুরুত্বই নাই। পরিবহন খাতে সিন্ডিকেটের বিষয়ে প্রশ্ন করলে রাজনীতি আর অভিযোগের বৃত্তে আটকে থাকলেন শ্রমিক ফেডারেশনের নেতারা। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। মনে করছে যে মালিক সমিতি করা মানে NH সাহেবের মতো মানে কোটি কোটি টাকার মালিক হওয়া। এই জন্য যারা এখানে ঢোকার জন্য চেষ্টা করতেছে, যারা ঢুকতে পারে নাই, এটা তাদের কারসাজি, অপপ্রচার। এদেরকে মানতে হবে এখন, যখন যারা ক্ষমতায় আসছে। এবং আমরা সকলে মিলে বলতেছি যে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে পরিবহনকে চালাবো। একজনের মাথা বরিতে পরিবহন চলবে না। DTCA বলছে এখন পর্যন্ত নিজেদের পরিকল্পনা নিয়েই আগাচ্ছে সংস্থাটি। রাজধানীতে রুট রেশনালাইজেশনের বাস প্রথম যাত্রা শুরু করে 2021 সালে। তবে রাজনৈতিক সদিচ্ছার অভাব আর সিন্ডিকেটের বেড়াজালে ফলপ্রসূ হয়নি সে উদ্যোগ। এবারকার উদ্যোগ যখন বাস্তবায়নের পথে, তখন নানামুখী তৎপরতায় প্রশ্ন উঠছে, স্বার্থের বেড়াজালে কি এবারও আটকে যাবে সেই উদ্যোগ? সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। জনাব ধ্রুব আলম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম। সাধারণ মানুষের স্বপ্ন ছিল যে বাস রুট রেশনালাইজেশন হবে,
20 বছর ধরে কাজ হচ্ছে, প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব চলে যাবার পর সেটা আবারও মুখ থুবড়ে পড়লো। এবার নতুন সরকার আসবার পর আবারও মানুষ আশায় বুক বেঁধেছিল। এখনো পর্যন্ত তা নিয়ে অনিশ্চয়তা কেন থেকে যাচ্ছে? কোন জায়গাটায় কাজটা আটকে থাকছে, নাকি আবারও নতুন করে কোনো সিন্ডিকেট তৈরি হয়ে গেল এখানে? আমাদের মাননীয় সড়ক উপদেষ্টা আমাদের একটি নির্দেশনা দিলেন যে যেহেতু গ্রিন ক্লাস্টারে আসলে এই গ্রিন ক্লাস্টারে প্রায় 120টির মতো বাস স্টপেজ তৈরি করা প্রয়োজন হয়, এর মধ্যে বেশিরভাগই তৈরি হয়ে গেছে। ডিএনসিসি, ডিএসসিসি এবং রোডস অ্যান্ড হাইওয়েজ তাদের সাথে আমরা সমন্বয় করে এবং ডিএমপির সাথে সমন্বয় করে এগুলো প্রায় গত 3-4 বছরে আমরা তৈরি করেছি। কিছু হয়তো সামান্য কিছু সংস্কার লাগবে। তো যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ভৌত অবকাঠামো তৈরি, সেহেতু আমাদের গ্রিন ক্লাস্টারটি দিয়েই শুরু করা উচিত। তো উনি আমাদেরকে বললেন যে আমাদের গ্রিনে আছে, সবুজ গুচ্ছে আছে 8টি রুট, আমরা যেন 6টি রুট চালু করি, 8টির মধ্যে অন্তত 6টি। তো আমরা সেই অনুযায়ী আসলে আগানো শুরু করেছি। সেখানে আমাদের 8টি ক্লাস্টারে 8টি রুটে আবেদন পড়েছে 40টির মতো। আমরা তাদের সঙ্গে 4 থেকে 5 বার বসেছি। আমাদের এই যাচাই বাছাইয়ের জন্য একটি ছোট্ট কমিটি করা হয়েছে, এটি কারিগরি কমিটি। কারা কারা বাস চালাবে, কারা বাস চালাবেন, কারা হতে পারেন। আমরা শেষ পর্যন্ত মানুষ চড়তে পারবে সেই সব বাসে? মানে একটি কি নির্দিষ্ট সময়সীমা আপনি আমাদের নির্দিষ্ট সময়সীমা আমাদের সড়ক উপদেষ্টা নির্ধারণ করে দিয়েছেন 25শে ফেব্রুয়ারি। জনাব আব্দুর রহিম, আপনার কাছেও একটু সংক্ষেপে জানতে চাচ্ছিলাম যে এই বাস রুট রেশনালাইজেশন নিয়ে সমস্যাটা আসলে কোথায় হচ্ছে, কারণ মালিকরা কেন মানতে চান না, এবং আপনার এই ব্যাপারে মতামতটা কি এক? দ্বিতীয়ত হচ্ছে যে এটি পুরোপুরি সরকারকে দিয়ে দিলেই বা সমস্যাটা কি? মালিকরা তা সরকারকে বাস দিবে, কোনো রকম প্রতিযোগিতা ছাড়া চলবে? কিভাবে দিবেন? গাড়ি তো সাধারণ মালিকদের। জি, সরকার লিজ নিবে। সরকার কিভাবে নিবে? 1 2 নম্বর হলো ঢাকা শহরে বিগত 6 বছরে মেট্রোপলিটন আরটিসির কোনো মিটিং হয় নাই। এখানে মেট্রোপলিটন আরটিসি বন্ধ ছিল। এটা সাবেক মেয়র তাপস সাহেব এক চিঠির মাধ্যমে এটা বন্ধ করে দিচ্ছে। 6 বছর এখানে আরটিসির কোনো মিটিং হয় নাই। আরটিসির মিটিং না হলে এখানে যানবাহন নিয়ন্ত্রণ কিংবা এটার ভালো মন্দ দেখার প্রভাবটা কমে যায়। আরটিসিতে এবার মিটিং হলো, সেখানে কোনো যাত্রী প্রতিনিধি এটা থাকলো না। উনি তাপস সাহেব নিষেধ করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে ওনারা এক রোডে এক কোম্পানি দিয়ে 100 গাড়ি চালাবে, আরেক রোডে এক কোম্পানি দিয়ে 200 গাড়ি চালাবে। শুধু পরিকল্পনাই করে গেছে, একটি পরিকল্পনাও বাস্তবায়ন হয় নাই। এখন কি পরিকল্পনা বাস্তবায়ন হবে বলছেন? এখন আমরা মনে করতেছি এটা আমাদের পুলিশ কমিশনার সাহেবের ওখানে মিটিংয়ের পরে ডিটিসিতেও একটা মিটিং হচ্ছে আমাদের সাথে। তো আমরা সকলে ডিটিসির মিটিংয়ে বলছি যে আপনারা মালিক সমিতি ও ডিটিসির পূর্বের প্রোগ্রামগুলি তারা মানতেছে না। মালিক সমিতি বলতেছে যে আপনাদের ডিটিসির যে প্রোগ্রাম এটা আমাদের জন্য সহায়ক না, আমরা পুঁজি দিয়ে ব্যবসা করি, এখানে কিভাবে করলে সুন্দর হবে এটা আমাদেরও মতামত নিতে হবে। আগে আমাদের মতামত নেওয়া হয়নি। আচ্ছা, বুঝেছি। আমি এখন একটু দর্শক সারি থেকে প্রশ্ন নিয়ে আসতে চাই। আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। কে আগে করতে যাচ্ছেন? জি, করুন। আমি মোহাম্মদ মহসিন খান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক, নিরাপদ সড়ক চাই। আচ্ছা, আমার শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতির কাছে আমার প্রশ্ন যে সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য পরিবহন সেক্টরকে রাজনৈতিক মুক্ত করার ব্যাপারে আপনার অভিমত কি? আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই। আচ্ছা, আপনি করেন ওখান থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম, গাজীপুর থেকে এসেছি। তো আমার একটা প্রশ্ন আছে যে আমরা জানি যে বহু বছর ধরেই আমাদের দেশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ লাইসেন্স প্রদান করা হচ্ছে। তো এর ফলে অদক্ষ গাড়ি চালকরা সড়কে অবাধে গাড়ি চালাচ্ছেন এবং সড়কে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দুর্নীতিটা হচ্ছে আমাদের দেশে কন্টিনিউয়াসলি কিন্তু হচ্ছে, তো এই দুর্নীতির বিরুদ্ধে আসলে বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন বা নিলেও বা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন জানতে চাই। জনাব আব্দুর রহিম, আপনার কাছে প্রথম একটি প্রশ্ন ছিল নিরাপদ সড়ক চাই থেকে, যে সড়কে দুর্ঘটনার ক্ষেত্রে মালিকরা কি করছে, শ্রমিকরা কি করছে, এবং এই যে লাইসেন্স ছাড়া গাড়ি চালায়, আমিও রাস্তাঘাটে দেখি লাইসেন্স ছাড়া তো চলছেই গাড়ি। আপনারা এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? লাইসেন্স ছাড়া গাড়ি একেবারে কথাটা অমূলক না। জি, একটা দুইটা গাড়ি হলে তো চলে, আমার ধারণা তার চেয়ে বেশিই চলে। সেটার পিছনে সাড়ে নদীটা হলো ড্রাইভাররা বিআরটিএতে সময় মতো
ড্রাইভিং লাইসেন্সটা ডেলিভারি পায় না। ওই দীর্ঘসূত্রতার কারণে অনেকে এসব করে। এখন তো বিআরটিএতে গেলে দিয়ে দিচ্ছে, সমস্যা হচ্ছে না তো? বিআরটিএ না, বিআরটিএ দিতেছে ঠিকই, এখানে ডোপ টেস্টের একটা ব্যাপার আছে। ডোপ টেস্টটা কদিন আগে সড়ক উপদেষ্টা মহোদয় উনি বলছে যে বাংলাদেশের পৌরসভা, সিটি কর্পোরেশন হসপিটালেও ডোপ টেস্ট হবে, এমনিতে সরকারি হাসপাতালও হবে, পৌরসভার হাসপাতালও হবে, কিন্তু আমরা এখনো ডোপ টেস্ট পাইতেছি না। এখনো একটা ড্রাইভার খুলনায় ডোপ টেস্ট করাবে নাই, যশোর যাইতেছে পায় না, বাগেরহাট যাইতেছে পায় না, এই অবস্থা ডোপ টেস্টের জন্য। তো একটা গরিব ড্রাইভার কদিনে ঘুরতে পারে একটা ডোপ টেস্ট নেওয়ার জন্য? আর সড়কে দুর্ঘটনা আমি দেখছিলাম 23 থেকে 24 সালে দুর্ঘটনা আরও বেড়েছে। 18 সালে যখন ছাত্ররা আন্দোলন করেছিল সেই সময় যেই বাস চালক দোষী ছিলেন তারও কি শাস্তি হয়েছে আমি জানি না। আমি ইনফ্যাক্ট একটা ঘটনাও জানি না এখনো পর্যন্ত এ ধরনের দুর্ঘটনায় কারো কোনো শাস্তি হয়েছে। আমি তো আজকের ব্যাপারও দেখলাম, ড্রাইভার হেল্পার 3 জনের যাবত ফাঁসির অর্ডারও ছিল মনে হয়, এরপরে জেল কমাই কালকে না পরশুদিন হাইকোর্ট 20 বছর করে দিচ্ছে, যাবজ্জীবন করে দিচ্ছে, জেল হইতেছে, বিচারও হইতেছে না। আমরা এগুলো তো আর পত্রিকার নিউজ হয় না, প্রকাশ হয় না, যেটা হয় সেটাই জানা যায়। আর দুর্ঘটনা ঘটার একটি মাত্র কারণ হইল অযাচিত গাড়ি, ছোট গাড়ি যেগুলোর কোনো নাম্বার নাই, তারা বিআরটিএর কাছে এরা রেজিস্ট্রেশন পায় না, যেমন ইজি বাইক, নসিমন, করিমন, তারপরে মোটর সাইকেল তো ইদানিং অস্বাভাবিক হারে বাড়ছে, দুর্ঘটনাও পাল্লা দিয়ে হইতেছে মোটর সাইকেলে। আজকে আমি দেখলাম 6 জন না 7 জন মারা গেছে শুধু মোটর সাইকেলে। তো গতকালকের নিউজ এটা। তো আমরা গভর্নমেন্টের কাছে দাবি করছি যে আমাদেরকে হাইওয়ে রোডের পাশে সংযোগ সড়ক করে দেন, ছোট গাড়ির জন্য, অযাচিত গাড়ির জন্য। বড় গাড়ি, স্পিড গাড়ি যেগুলি চলবে হাইওয়ে রোডে, সেই গাড়ি যেন ব্যারিকেড না পড়ে। জনাব ধ্রুব আলম, লাইসেন্সের একটা প্রসঙ্গ এসেছিল, আপনি কি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান নাকি? লাইসেন্সের বিষয়টা আসলে ডিটিসি দেখে না, বিআরটিএ দেখে। তবে লাইসেন্সের বিষয়ে যেটুকু জানি যে লাইসেন্স আসলে প্রিন্টিংয়ে কিছু সমস্যা হলেও সেগুলো হয়তো সমাধানের উদ্যোগ নিচ্ছে বিআরটিএ। তার সঙ্গে তো আপনার স্লিপটা দিয়ে দেয় যে আসলে ওটা দেখালে মোটামুটি চলে। সেটা প্রাইভেট গাড়ির ক্ষেত্রে, হয়তো এই গণপরিবহনের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। ডোপ টেস্ট নিয়ে আসলে আলাপ আলোচনা হয়েছে উপদেষ্টা মহোদয়ের সামনে, তো ওটা হয়তো শীঘ্রই বিআরটিএ উদ্যোগ নেবে। লাইসেন্সের একটা দীর্ঘসূত্রিতা আছে, এটা আমরা স্বীকার করি। আচ্ছা, আর প্রশ্ন একটু বলতে চাই, ঢাকা শহরে গণপরিবহনের ভোগান্তির কথা আমরা আসলে সবাই জানি। এর মধ্যে অন্যতম যদি বলে থাকি যে বাসের রেষারেষি, তো গণমাধ্যম কর্মী হিসেবে আসলে আমার প্রশ্ন যে আমরা প্রচুর রিপোর্ট করেছি, হয়েছে বাসের রেষারেষি, আসলে মানুষের যেই হাত চলে যাওয়া, মানুষের বাইকের থাকার ফলে মানুষের জীবন নিভে যাওয়ার নানান ঘটনা জানি। তো নতুন নিয়ম আসে, নতুন মানুষ আসে, এই বাসের যে অসুস্থ প্রতিযোগিতা, এটা আসলে আদৌ বন্ধ করা সম্ভব কিনা? আমি তাসনিম আহমেদ অর্ণব, আমি গাজীপুর থেকে এসেছি। আমার প্রশ্নটা হচ্ছে শ্রমিক ফেডারেশনের সভাপতির কাছে, যে আমরা তো এতক্ষণ শুনলাম যে সবাই বলছেন যে আমাদের জনগণের কথা বলছিলাম, আমি একটু জানতে চাচ্ছি, যখন কিনা আমার একজন বাস ড্রাইভারকে কিংবা একজন বাস হেল্পারকে বলে দেওয়া হয় মালিক পক্ষ থেকে যে দিন শেষে তোমাকে 7,000 টাকা বা 10,000 টাকা জমা দিতে হবে, তখন কিন্তু একজন বাস ড্রাইভারের মাথায় থাকে যে আমার দিন শেষে 10,000 টাকা তুলতে হবে। 10,000 টাকা তুলতে পারলে আমি গিয়ে আমার নিজের পকেটে টাকা নিয়ে ঘরে ফিরতে পারবো। সেই ক্ষেত্রে একজন বাস ড্রাইভার কিংবা একজন বাস হেল্পারকে আপনারা কতটুকু ছাড় দিতে পারবেন, কিংবা তাদেরকে নিয়ে আপনারা কতটা ভাবছেন সেটা আমরা জানতে চাচ্ছি। কারণ যদি আপনারা তাদেরকে নিয়ে ভাবেন, তারা দেশের জনগণকে নিয়ে ভাববে, তারা সড়ক নিয়ে ভাববে, তারা আমাদের রোড নিয়ে ভাববে এবং তারা যানবাহন নিয়ে ভাববে। এই টাউন সার্ভিস গাড়িগুলো ম্যাক্সিমাম আপনার কন্ট্রাক্টে চলে, 2,000 কি 3,000 কি 2,500 দিনে। জি, কন্ট্রাক্ট নিলেও ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার এরা কন্ট্রাক্ট নিয়ে এরা করে কি, একই কোম্পানির গাড়ি, একই নামের গাড়ি দেখবেন, এই একটাকে একটা করতেছে, ওভারটেক করতেছে, সামনে দিয়ে আর করে দিতেছে, অন্য গাড়ি সব দাঁড়ায় যেতেছে, এই ব্যবস্থাটা চলতেছে। আমরা পুলিশ কমিশনার মিটিংয়ে, ডিটিসির মিটিংয়ে বলছি যে কন্ট্রাক্টের গাড়ি বন্ধ করতে হবে, কন্ট্রাক্ট দিয়ে কোনো গাড়ি চলবে না। কিভাবে চলবে? কন্ট্রাক্ট দিলে রিসারিসিটা যাবে না, কারণ এরা মালিকের 3,000 টাকা তোলার পরে তো তাদের গ্যাসের খরচ, তেলের খরচ, ওদের বেতন খোরাকি হবে, এই কারণে এরা রিসারিসি করে। ওই কন্ট্রাক্টটা বন্ধ হয়ে গেলে সে রিসারিসিটা কমে যাবে। এক
2 নম্বর হলো নির্ধারিত স্থানে কাউন্টার থাকতে হবে, যাত্রী ওখানে দাঁড়াবে, সেখানে সাইনবোর্ড থাকবে। ড্রাইভারদেরকেও ট্রেনিং দেওয়ার দরকার আছে টার্মিনাল ভিত্তিক। এটা ওই এক জায়গায় 50 জনকে নিয়ে বসলাম, ওইটা হবে না। ট্রেনিংটা দিবে কে? ট্রেনিংটা দিবে বিআরটিএ দিক, কিংবা আপনারা উদ্যোগ দেশে নিতে পারেন না? আরও আছে, পরিবহনের সাথে এনজিও যুক্ত আছে, এনজিওরাও তো ব্যবসা করে। আপনাদেরও তো দায়িত্বের মধ্যে পড়ে নিশ্চয়ই। না, আমাদের দায়িত্ব তো পড়ে, কিন্তু যেহেতু আমাদের আপনারা কাছে শ্রমিকের কল্যাণের কথা বলছেন, আমাদের কাছে টাকা কোথায়? আচ্ছা, আমাদের হলো এই যে চাঁদাবাজি হয়, চাঁদাবাজি বিগত দিনে হয়েছে, এটা অমূলক নিউজ। এখন হচ্ছে না? না, এখন চাঁদাবাজি হচ্ছে না। পত্রিকায় তো অহরহ রিপোর্ট আসছে। না, আমরা এই 5 আগস্টের পরে জি, এখন আপনি দেখেন কোনো টার্মিনালে কোনো চাঁদা নাই। ঢাকা শহরে যতগুলি বাস চলে সেগুলোর মালিকও তো পরিবর্তন হয়ে গেছে এর মধ্যে। না, মালিক তেমন একটা পরিবর্তন হয় নাই, একটা দুইটা মালিক এনায়েত সাহেবের পরিবর্তন জায়গায় এখন হয়েছে। কে আর আছে? সরকারের কিছু রিটায়ার্ড বলেন আর বর্তমান বলেন, কিছু অফিসারের গাড়ি টাড়ি আছে, তারা হয়তো এদিক সেদিক করছে, তেমন একটা পরিবর্তন হয় নাই। আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই। আমি ওখান থেকে একজনের নেই। আমার নাম মাহাবুল ইসলাম, আমি রাজশাহীর একটি আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার অতিথিদের একজন বলেছেন যে নতুন করে কোনো সিন্ডিকেট হয়নি, তাহলে 5 আগস্টের পরে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার প্রতিফলন কেন হলো না? তাহলে কি পুরনো যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটে আমরা জিম্মি থাকছি কিনা? আচ্ছা, আরেকটা প্রশ্ন দিব। ধ্রুব আলম, এই প্রশ্ন আপনার কাছে। ওখান থেকে একজন। 2022 সালে কিন্তু আপনারা কিন্তু গণপরিবহনে কিন্তু একটা সুন্দর একটা ব্যবস্থা চালু করছেন, টিকিটের সার্ভিসের টিকিট সিস্টেম কিন্তু চালু করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই টিকিট সার্ভিসের সিস্টেমটা কিন্তু বেশি দিন কিন্তু চলেনি। কিছুদিনের কয়েক মাসের ব্যবধানে, প্রায় 6 মাসের ব্যবধানে কিন্তু সেই সিস্টেমটা কিন্তু উঠে গেছে। একজন মানুষ যদি চায় মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত আসবে, কেন তাকে আছে সে যদি আগারগাঁওতে নেমে যায় তাকে কিন্তু ফার্মগেট পর্যন্ত ভাড়াটা দিতে হচ্ছে। কেন দিতে হয়? যখন আপনার টিকিট সার্ভিস চালু করছে তখন কিন্তু তারা কিন্তু ফার্মগেট পর্যন্ত কিন্তু ভাড়াটা নিতে পারছে না, তারা কিন্তু আগারগাঁও পর্যন্ত কিন্তু ভাড়াটা নিতে পারছিল। এই কারণে কিন্তু আমাদের মাঝে কিন্তু একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। সে ফার্মগেটে আসছে, সে আগারগাঁওতে নামে গেলে তাকে আগারগাঁওতে ভাড়াটা কিন্তু হচ্ছে। কেন এই সিস্টেমটা বাদ হলো? আপনার কাছে আমার প্রশ্ন। আচ্ছা, প্রথমে জনাব ধ্রুব আলম, আপনার কাছে যেতে যাচ্ছিলাম। আপনি শুরুতেই বলেছিলেন যে নতুন সিন্ডিকেট তৈরি হয়নি, তো ওনার প্রশ্ন ছিল যে তাহলে কি পুরনো সিন্ডিকেটই চলছে? যদি নাই চলে থাকে তাহলে এখনো পর্যন্ত সাধারণ মানুষ, ছাত্র জনতার যে প্রচন্ড প্রত্যাশা ছিল সেগুলো পূরণ হলো না কেন? প্রত্যাশা আসলে, হ্যাঁ, প্রত্যাশা অনেক অনেক অনেক, আমাদের প্রত্যাশা অনেক। তা আমাদের আসলে যেটা করতে চাচ্ছি, ধরেন যে আমাদের আসলে যে বাস রুটেশনাইজেশন যে প্রক্রিয়াটি, যে আসলে আমাদের বাসগুলোকে যে এক রুটে হয়তো একটা কোম্পানি তারাই চালাবে, কোনো প্রতিযোগিতা থাকবে না। তো এখন সেই এক কোম্পানি গঠন করতে গিয়ে কিংবা তাদের সকলকে একসঙ্গে আনতে গিয়ে, যেমন ধরেন এই যে সবুজগুচ্ছেরই 8 জনকে, মানে 8টা রুটে ধরেন 8টা কোম্পানি থাকবে, বেশি থাকবে না, 8 অথবা 8-এর কম থাকবে, এক রুটে একাধিক কোম্পানি থাকবে না। তো আমাদের আরেকটি অন্যতম বিষয় হচ্ছে যে যেটা আসলে আমাদের মালিক শ্রমিক সংগঠনগুলো বলেছে, যে আমাদের বর্তমানে যারা বাস পরিচালনা করছেন, যারা এক্সিস্টিং অপারেটর, তাদেরকে আমরা বাদ দিতে চাই না, তাদেরকে আমরা বাদ দেব না। এবং আসলে আমরাও তাদেরকে এই মুহূর্তে রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছি না, মানে কি বলবো, পিউনিটিভ অ্যাকশন নিয়ে। তারা যারা এক্সিস্টিং অপারেটর তারাই একসঙ্গে হবেন। তো এই জন্য ধরেন তাদের জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করতে হবে, যৌথ মূলধনী চুক্তি, কিংবা তাদেরকে একসঙ্গে আসতে হবে, একটি এমওইউ করে হলেও আসতে হবে, এবং তাদেরকে একটি ব্যবস্থাপনায় একই সঙ্গে চালাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা মানে অনেক সময় এসে অভিযোগ শোনা যায় যে আমরা আসলে তাদের সঙ্গে বসিনি বা তাদের আলাপ আলোচনা করিনি। আসলে আমরা এদের প্রত্যেকের সঙ্গে অ্যাটলিস্ট একাধিকবার বসেছি এবং বসে আলোচনা করেছি। এখন তাদেরকে ওই একসঙ্গে হয়ে যাওয়াটা যেন প্রতিযোগিতা না থাকে। আপনি দেখবেন যে একটা বাস হয়তো আমরা কিন্তু বাস স্টপ 2টো জোনে সম্পূর্ণরূপে আবার নতুন করে ঠিক করে দিয়েছে, একটা মিরপুর জোন, একটা গুলশান জোন, এই দুটো ডিএমপির সঙ্গে মিশে এবং ডিএনসিসির সাথে একসঙ্গে। কিন্তু তারপরেও আপনি ধরেন একই কোম্পানির 5টি বাস একই সঙ্গে এসে পরপর যখন দাঁড়ায়, আমাদের এক একটি বাস স্টপের সামনে ন্যূনতম 30 মিটার মার্কিং করা যে বাস থামবে, সো 3টি বাস দাঁড়াতে পারে। কিন্তু আপনি যখন 5টি 7টি একই কোম্পানির বাস পরপর দাঁড়া করে ফেলেন, তখন আসলে তো ওই একই ম্যানেজমেন্টে যেহেতু চলছে না, এই 5 জন নিজের সঙ্গে মারামারি করে একই কোম্পানির, কারণ তারা প্রত্যেকে বিচ্ছিন্ন মালিক। তো এই তাদের বিচ্ছিন্ন এই যে ফ্র্যাগমেন্টেড যে ওনারশিপ, তাদেরকে একসঙ্গে বসে এক করাটা অবশ্যই বেশ কঠিন। ধরেন একটা রুটে একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে বা একটি কোম্পানি বাস চালাচ্ছে, আপনার সর্বাত্মক চেষ্টা থাকবে তাদের মধ্যে থেকে তারাই যেন এই বাসটি চালায়, কিন্তু
উন্নত আমাদের প্রায় 60টির মতো প্যারামিটার এবং আমাদের গণপরিবহন সেবা সংক্রান্ত একটি খসড়া নীতিমালা রয়েছে। সেই অনুযায়ী এখন আপনি ধরেন এক্সিস্টিং চালাচ্ছেন, কিন্তু আপনার 100টি বাসের মধ্যে 80টি আসলে লক্ষ্যঝক্কর, 80টির ফিটনেস। এই জায়গাতে আমি ওই জায়গাতে আরেকটা জায়গা আসতে যাচ্ছিলাম, মানে মানুষজন হাসাহাসি করে বলে যে মানুষের জীবন শেষ হয়, বাসের জীবন শেষ হয় না। তো এই ক্ষেত্রে আপনারা কি কি মেজারমেন্ট নিচ্ছেন, কোন ধরনের বাসগুলো চলতে পারবে? আমাদের কারিগরি কমিটি আছে, পরিবীক্ষণ কমিটি আছে, পর্যবেক্ষণ কমিটি আছে এবং পরিদর্শন। প্রত্যেকটি কাজই হচ্ছে যে আসলে চেক করে দেখা। ধরেন আমাদের এখানে লক্ষ্যঝক্কর আজে বাজে হয়তো বাস, ধরেন আমরা এখানে একটি রুটের কথা বলতে পারি, মোহাম্মদপুর থেকে মতিঝিলের রুটে প্রায় 200-250 মতো বাস চলছে। তো 200-250 মতো বাস চলছে, এর মধ্যে আপনি হয়তো আমরা খুঁজলে ঢাকায় 2015-এর আগের পুরনো, এর থেকে বেশি পুরনো বাস আসলে পাওয়া যায় না, বেশ কম। তো তারপরেও এই বাসগুলো ইকোনমিক লাইফ থাকা সত্ত্বেও কিন্তু লক্ষ্যঝক্কর, এবং আসলে অনেকগুলো আসলে আর ফিটনেসে পাস করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের গোলটি হচ্ছে যে এক্সিস্টিং যারা অপারেটর, যারা চালাচ্ছেন তাদের থেকে সর্বোচ্চ কতটুকু সংখ্যক বাস নেওয়া যায়। দর্শক, ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপলে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবে। দর্শক, ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপলে বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম গণপরিবহনের নৈরাজ্য নিয়ে। জনাব আব্দুর রহিম বক্স, আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে ওই টিকেটিং সিস্টেমটা কেন বেশি দিন আর স্থায়ী হলো না? টিকেটের জিনিসটা স্থায়ী হলো না, আমি বললাম না যে কন্ট্রাক্টের কারণে এটা রিসি করে চলে, একজন একজনকে আটকায়। এখানে টিকিট কাউন্টার গাড়ি দাঁড়াইতেছে গিয়ে 50 গজ 100 গজ আগে। 3টা রোডের ব্যাপারে মালিক সমিতি দায়িত্ব নিচ্ছে। তারা 1 মাসের মধ্যে 3টা রোড এই একই কোম্পানির আদলে চালানোর ব্যবস্থা করবে, এটা সিদ্ধান্ত হয়েছে গত মিটিংয়ে। জনাব ধ্রুব আলম যেটি বলছিলেন যে তাড়াহুড়া করেও যেন না হয়, তেমন কি হচ্ছে? তাড়াহুড়া হলে তো 1 সপ্তাহ 15 দিনে করে ফেলতো। এই কারণে মাসের উপরে সময় নিলে তো ওই কারণে মালিক সমিতি দায়িত্ব নিচ্ছে। আর ঢাকায় তো গাড়ি সবই টাউন সার্ভিস গাড়ি, ভাঙ্গাচুরা। এখন এই গাড়ি যদি নতুন প্লিজ করতে হয়, নিয়ম হইল 20 বছর যদি গাড়ির বয়স হয় এটা রোড পারমিট পাবে না। তো বিআরটিএ বলতেছে যে আমরা 20 বছরের গাড়ি রোড পারমিট দিচ্ছি না, তাহলে তো এই গাড়ির রোডে চলার কথা না। 1 2 নম্বর হলো এই গাড়ি চললে এখানে ধরেন 200 নতুন গাড়ি লাগবে। এই 200 নতুন গাড়ি লাগবে, যারা এই গাড়ির মালিক এদের পক্ষে 200 গাড়ি কিনে ঢাকা শহরে যাত্রীদেরকে করে সেবা দেয়া এদের টাকায় সম্ভব না। এরা ব্যাংকের লোন চাইতেছে। আরটিসির মিটিংয়ে কথাটা উঠছে, শহর সত্ত্বে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা লোন চাইতেছে এইভাবে। আর এর আগে তো বাংলাদেশ ব্যাংক তো আর ঋণ দেয় না, এর আগে অন্যান্য ব্যাংকের নির্দেশনা দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন ব্যাংক যদি মালিকদেরকে নিয়ে বসে, মালিক সমিতি নিয়ে বসে, সরকারের পক্ষ থেকে সেরকম কোনো হোপ দেয়, সেক্ষেত্রে কিন্তু নতুন বাস আমদানির। আমি একটু জানবার জন্য, মানে বোঝার জন্য আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম। ধরেন আমার কখনো সড়কের মধ্যে কোনো গাড়ি নেই, আজকে আমি নতুন একজন ব্যবসায়ী হিসেবে এখানে বিজনেস করতে যাচ্ছি, আপনারা কি তাকে এন্ট্রি দিবেন? সে যদি নতুন বাস নিয়ে আসে, নতুন কোনো উদ্যোক্তাকে কি আপনারা জায়গা দিবেন? এগুলি এই যে নতুন গাড়ি ভর্তি করা, চালানো, রোড দেয়া, এগুলা আমাদের ফেডারেশন করে না, আমরা শ্রমিক ফেডারেশন, এগুলো মালিক সমিতি করে। ওনারা বলতে পারবে এগুলো সম্বন্ধে ভালো তথ্য, আমরা তো এগুলো করিও না, জানিও না। ওকে, এবার একটু প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম, ওখান থেকে একটা নিয়ে আসি। কে? সাদ ভাই একটা প্রশ্ন করে। যে কদিন ধরেই আমি এখানে কাজ করছি, আমার একটা অবজারভেশন হচ্ছে এই এত জায়গায় এত নিয়ম হয়েছে সংশোধনের জন্য, কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি এই পরিবহন সেক্টরটাতে কখনো সেই অর্থে জনবান্ধব হয়ে ওঠেনি, এবং এখানে কিন্তু বিনিয়োগ কম হয়নি। সরকার এসেছে, সরকার গিয়েছে, পরিকল্পনা হয়েছে, কিন্তু দিন শেষে সেবাটা, কাঙ্ক্ষিত সেবাটা কিন্তু মানুষ পায়নি। আমরা যদি বাংলাদেশের মতো আর্থিক সংগতিপূর্ণ দেশ, অন্যান্যগুলোর কথাও ভাবি, সবচেয়ে পিছিয়ে থাকা খাতগুলোর একটি কিন্তু এই গণপরিবহন খাত। এর একটি বড় অংশ হচ্ছে, বড় কারণ যেটি আমার কাজ করতে গিয়ে মনে হয়েছে, এখানে কিছু মানুষের স্বার্থ এমনভাবে জড়িত, যদি এই সেক্টরটা পুরোপুরি একটা সিস্টেমের মধ্যে চলে আসে, যারা এই সেক্টর থেকে তাদের স্বার্থ উদ্ধার করছে, তাদের স্বার্থ উদ্ধার
হানি হবে, অর্থাৎ তাদের স্বার্থহানি ঘটবে। এই কারণে কিন্তু এখানে এই বিষয়টা কখনো হয়নি। আর যেই উদ্যোগটা নিয়ে কথা বলা হচ্ছে যে বাস রুট রেশনালাইজেশন, এটাও কিন্তু আমি এতটুকু বলতে পারি, এবং আমার একটি কোয়েশ্চেনও আছে ডিটিসি এর যিনি আছেন মিস্টার ধ্রুব, তার কাছে, যে বলা হচ্ছে যে আমি এক রুটে একটি বাস দিয়ে দিলাম, চালালাম, এখানে 3 জন মানুষ আছে, জোর করে তো আর ভালোবাসা হয় না, 3 কোম্পানির 3 মালিকের মধ্যে ভালোবাসা হলো না, 3 জনই সেখানে বাস চালাতে আছে, সেখানে একটা জটিলতা তৈরি হবে, সেখানে সুযোগ তৈরি হবে মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তাদের একটা প্রভাব বিস্তারের। এখন একটা পক্ষ যখন কোনো জায়গায় প্রভাব বিস্তার করে তার একটা স্বার্থ সেখানে থাকে, এটি একটি বড় বিষয়। যেই বিষয়টি এখানে হতে পারে বলে বিশেষজ্ঞরা বলে থাকেন, মেট্রো রেল যেমন একটি কোম্পানির আওতায় পরিচালিত হয়, সে কারণে হচ্ছে এই ধরনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি যেখানে ইনভেস্ট করবেন হচ্ছে ব্যবসায়ীরা। বাংলাদেশে ট্রান্সপোর্ট বিজনেসের থেকে ভালো বিজনেস মডেল আর কিছু হতে পারে না, কারণ তাদের যাত্রীর কোনো অভাব হবে না। কিন্তু বিদ্যমান যে বাস ফ্লিট আছে, ব্যবস্থা আছে, সেটা দিয়ে আসলে কতটুকু ভালো মানের সেবা দেওয়া সম্ভব হবে সেটা আসলে বুঝেছি। প্রশ্ন থেকে যায়। আমার প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা না করে এই বিদ্যমান ব্যবস্থা দিয়েই যে এক এক জায়গায় এক এক মালিকানা দিয়ে যে আমরা বাস নেটওয়ার্ক প্রতিষ্ঠা করতে চাচ্ছি, সেটা দিন শেষে আসলে কতটুকু ফলপ্রসূ হবে। এবং ফেডারেশনের যিনি আছেন সভাপতি, তার কাছে আমি জিজ্ঞাসা করছি, যেহেতু আপনারা এখানে ব্যবসা করতে এসেছেন, এখানে একটি ভালো বিজনেস মডেল, যদি রাষ্ট্র এখানে উদ্যোগ নেয় আপনারা সেখানে সহায়তা করবেন কিনা, আপনাদের মানে সাময়িক স্বার্থ বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থের জন্য। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, আমাদের একজন নারী আছেন, ওনার কাছ থেকে যদি একটি প্রশ্ন নিয়ে আসি। আমার নাম মূর্ছনা, আমি চ্যানেল 24-এ কাজ করছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যখন অফিসে আসি কিংবা অফিস থেকে বাসায় যাই কিংবা যারা ক্যাম্পাসের জন্য বের হয়, কোনোভাবেই ধাক্কাধাক্কি করেও সে বাসটাতে ওঠা যায় না। আর যদি ওঠা যায়ও, কখনোই আমার সিটটা পড়াশোনায় কিংবা চাকরি বাকরিতে আমি যতই আগে যাই না কেন, যে চালায় তার পাশে ছাড়া কখনো নর্মাল একটা সিটও আমি বসার কোনো রাইট অবশ্যই পাই না। আর এর পাশাপাশি আমি যে কোনোভাবে হ্যারাস হব না সেটা এখন পর্যন্ত এনশিওর্ড না। এতগুলো বছর পরে এসেও কেন একটা সেফ সাস্টেনেবল কোনো পরিবহন ব্যবস্থা নারীদের জন্য নাই। আচ্ছা, জনাব ধ্রুব আলম, আপনার কাছ থেকে এই আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম, যেটি তিনি বলছিলেন যে ডিএমটিসিএল এর মতন একটি কোম্পানি করা যায় নাকি, যদি না করা যায় তাহলে বিদ্যমান ব্যবস্থায় এটি বাস্তবায়নযোগ্য হবে নাকি, সফল হবে নাকি আর কি? না, বিদ্যমান ব্যবস্থায় এটাকে আমরা যে একেবারে ফ্র্যাঞ্চাইজি বলছি তা না, আমরা বাস রুট রিস্ট্রাকচারিং বা রেশনালাইজেশন বলছি, কিন্তু ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে যাওয়ার জন্য সেটি আমাদের বিবেচনায় আছে এবং বিশ্ব ব্যাংকের একটি স্টাডি এবং তাদের কিছু পলিসি গাইডলাইন্স, ইনস্টিটিউশনাল কিছু রিপোর্ট সেটা আছে এবং সেখানে এই রিকমেন্ডেশনও রয়েছে যেটা উনি বললেন, এবং সেটা হয়তো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়। একটি নতুন কোম্পানি ফরমেশন, সেই কোম্পানির আন্ডারে আসলে বাইরে যেভাবে হয় যে ভারতেই মনে হয় আছে, ইনফ্যাক্ট বা ভারতের দিল্লির সঙ্গে আমরা কাজ করছি, ডিআইএমটিএস, তাদের থেকে আমরা সাজেশনস অ্যান্ড এভরিথিং নিচ্ছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তো ভারতে হয়, তাদের সব শহরে হয় না, যেমন দিল্লিতে আছে আবার কলকাতায় নেই। তো ওরকম একটা ওভারআর্চিং কোম্পানি, যাদেরকে আসলে ইনভেস্টাররা বাস দিবেন তাহলে ইকুইটি পাবেন, অথবা টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করবেন, শেয়ার পাবেন, এরকম একটি বিষয়। মালিকদের সাথে কি বিষয়টা নিয়ে মানে আইডিয়াটা কি আপনারা শেয়ার করেছেন? আইডিয়াটা এখনো শেয়ার করিনি, কারণ আমাদের মানে আইডিয়াটা শেয়ার করিনি কি এখনো আমাদের যে একটি এইরকম যে মিডটার একটি বাস কোম্পানি, একটি সরকারি কোম্পানি হবে, তারা বাস চালাবে, এই মডেলটি নিয়ে এখনো সেভাবে আলোচনা শুরু হয়নি। এবং এছাড়াও আমাদের ইতিমধ্যে বিআরটিসি রয়েছে, সুতরাং আমাদের একটি বিষয় হচ্ছে যে বিআরটিসি যেখানে রয়েছে সেখানে আমি আবার আরেকটি কোম্পানি গঠন করব, এটি পলিসি মেকিং বিষয়। আপাতত এই মুহূর্তে ইমিডিয়েট রিলিফের জন্য আমাদের যে বাস রুট রিস্ট্রাকচারিংটা দরকার, কিন্তু যেটি বলেছেন যে আসলে হ্যাঁ, জোর করে তো আসলে কারো 3 জনের মাঝে ভালোবাসা আনা সম্ভব না, তো এই জন্য একটু সময় লাগছে। বাসের ক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং এতে হয়তো ভিতরে আমাদের একটি প্ল্যান হচ্ছে যে আমরা কিছু বাসে পাইলটিং হিসেবে অনবোর্ড ক্যামেরা, আমরা ভেতরে ক্যামেরা দিয়ে দেবো। তারপরও এটি এনফোর্সমেন্টের বিষয়টি একটি মানসিক বিষয়, তবে ক্যামেরা দিয়ে বাসের স্টপেজে আমরা ক্যামেরা দিয়ে এবং টিকিটিং ব্যবস্থাটা প্রপারলি করে সব কিছুর পরেও এটা আসলে অনেকখানি মানে মানসিক, যে নারীদের প্রতি হ্যারাসমেন্ট এবং অন্যান্য বিষয়গুলো। কারণ তারপরে কিছু মেজারমেন্ট তো নেওয়া যায়, আমরা কিছু মেজারমেন্ট নেওয়ার প্ল্যান আছে, পিউনিটিভ অ্যাকশনে যাব, কিন্তু আমাদের আসলে মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে। জনাব আব্দুর রহিম বক্স, আপনার কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে যদি এমন হয়, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে সরকারি সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, আপনারা হয়তো ইকুইটি পাবেন, মানে শেয়ার পাবেন,
তেমন কোনো উদ্যোগ যদি সরকার নেয়, আপনারা সেখানে কি সরকারকে সহযোগিতা করবেন, যেটা ভারতে আছে? আমরা তো সরকারকে সহযোগিতা না করার কোনো কারণ নেই। আচ্ছা, এখানে তো আমাদের শ্রমিকদেরও রুটি রুজির ব্যাপার আছে। জি, যদি গাড়ির স্বল্পতা থাকে তাহলে তো এরা চাকরিও পাবে না, এরকম একটা ব্যাপার আছে না। আর পরিবহনে তো নিয়োগপত্রের আইন থাকলেও নিয়োগপত্র মালিক সমিতি মালিকেরা দেয় না, ড্রাইভারদের চাকরিরও কোনো নিশ্চয়তা নাই। তো নানান কারণে পরিবহন সংস্থাটা একেবারে একটা জটিলতার মধ্যে আছে। আপনি বিআরটিসি চলতেছে, আমি বিআরটিসির একসময় বোর্ড অফ ডাইরেক্টরের মেম্বার ছিলাম। জি, তো আমি দেখছি বিআরটিসিতেও কিন্তু গভর্নমেন্ট বহু টাকা লোকসান দেয়। ইদানিং আমি বর্তমান চেয়ারম্যানের কাছে শুনছিলাম যে ওনারা একটু লাভে আছে। তো এখন কত লাভে আছে জানি না, কিন্তু পরিবহনে অরিজিনালি তেমন কোনো লাভ এখন হয় না। তেলের দাম, গ্যাসের দাম, মালদিনী যন্ত্রাংশের দাম, টায়ারের দাম সব কিছু বাড়ছে, কিন্তু ভাড়া কিংবা ইনকাম আগের মতোই আছে। ট্রাকের একটা মালিক এখন মাসে 5,000 টাকা পায় না, কিন্তু ট্রাফিক 2018 আইনে একটা মামলা দিলে সেখানে 25,000 টাকা জরিমানা হয়। কোথার তো দিবে এই টাকা? একটা সিএনজি ড্রাইভারকে লাইসেন্সের কোনো অসুবিধার কারণে একটা মামলা দিলে সেটার জরিমানা হয় 5,000। একটা সিএনজি ড্রাইভার ডেলি 1,000 কামাইতে পারে না। নিয়ম মেনে চললেই তো হয়, তাইলে তো আর জরিমানা দিতে হয় না। আমি নিয়ম মানলেও মামলা হবে। মোটর গাড়িতে এমন কিছু সমস্যা আছে, কদিন আগে যোগাযোগ উপদেষ্টা বললো যে রাস্তার ত্রুটির কারণে দুর্ঘটনা হলে ইঞ্জিনিয়ারকে ধরা হবে। এটা কদিন আগে বললো না, আমরা এই দাবি করি আসতেছি আরও 50 বছর আগে থেকে, হয় নাই। আমরা বলছি পাঠ্যপুস্তকে ট্রাফিক আইনটা দেওয়া হোক, ক্লাস 1 থেকে অন্তত ক্লাস 5 পর্যন্ত রাখা হোক। কোনো সরকার তো রাখে নাই। তাহলে শিখবে কিভাবে মানুষ? ছেলেমেয়েরা যদি ছোটো থেকে শিখে তাহলে তো এটা মনে রাখে। যারা আমরা ছোটোবেলা কী খাইছি এখনও তো মনে থাকে, এখনও মনে করি। তারপরে দেখেন ঢাকা শহরের যানজটের একটা কথা সংক্ষেপে বলি, সেটা হলো 5ই আগস্টের পরে আমাদের ছেলেমেয়েরা যখন ট্রাফিক নিয়ন্ত্রণ করলো, তখন তো রাস্তায় নিয়ম ফিরেছিল, তখন গাড়ি একটু কম চলছে, এটা যেমন সঠিক। আবার ছেলেমেয়েরা রাস্তায় কিন্তু যানজট হইতে দেয় নাই। কেন দেয় নাই? ওনারা বাম পাশের রোডটা ক্লিয়ার রাখছে। একটা রোডে যদি আপনার ধরেন দৈনিক বাংলা থেকে রাজারবাগের মোড় পর্যন্ত যদি আপনার 100-150 গাড়ি দাঁড়ানো থাকে, কোনো গাড়ি যদি বাঁয়ে যায়, পুলিশ লাইনের 1 নম্বর গেটের দিক যাইতে চায়, এইটা যদি ক্লিয়ার পায় এখানে গাড়ি হবে 50টা, আর 50টা বের হয়ে যাবে। সেটা এখন হচ্ছে না। আমি এটা কয়েক মিটিংয়ে কথা উঠেছি, পুলিশেরও স্বল্পতা আছে, কারণ আমাদের রিক্সাওয়ালারা এখন ব্যাটারি লাগাইছে, ওনারা কোনো কিছুই মানে না, যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে চালায়। তো এই কারণে পুলিশের স্বল্পতার কারণে এটা ওনারাও এখন পারতেছে না। তা আমরা এই যে বিআরটি এর রোড শোগুলি করতেছি, এখানে আমরা চেষ্টা করতেছি বাঁয়ের রোডটা ক্লিয়ার রাখার জন্য। আরটিসির মিটিংয়ে এটা কথা হচ্ছে, বাঁয়ের রোডটা যদি ক্লিয়ার করতে পারে ঢাকা শহরের সবগুলো মোড়ের পরে। আপনি ট্রাফিক আইনটা বলছিলেন যে শিক্ষার্থীদের শেখানোর কথা, চালক যারা আছে তাদেরকে একটু শেখানো দরকার না? চালকদের তো শেখানোর কথা তো আমি এর আগেও মানে একটা রোডে লেন থাকে দুইটা, 2 লেনের 2টা আটকিয়ে তারা বসে থাকছে। এখন চালকদেরকে প্রশিক্ষণ দেওয়ার ডেগুলো যদি এমন হয়, আপনার এই ঘরের মধ্যে 50 জনকে বুঝাইলেন, কিন্তু আর বাকি 500 জন তো বুঝলো না। অনেক প্রশ্ন আসছে, আমি ওখান থেকে তো নিয়েছি, ওই 2 জন নিয়েছি, এখান থেকে একজনের, আচ্ছা ওখান থেকে একজন নিয়ে নিই না। আপনি এর আগে একটা করেছিলেন, আচ্ছা করেন। আমি একটু, আপনি শ্রমিক ফেডারেশনের সভাপতি, আপনার কাছে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। হ্যাঁ, অনুষ্ঠানের প্রথমের দিকে যাই। 2 জন বলেছিলেন কোনো সিন্ডিকেট নেই, মেনে নিলাম সিন্ডিকেট নেই, আপাতত আমরা উন্মুক্ত স্বাধীন। তাহলে 5 তারিখের আগে আমার বোটবাজার থেকে বনানীর ভাড়া ছিল 50 টাকা, এখন 70 টাকা, 20 টাকা বেড়েছে। 40টা সিট হলে 800 টাকা। দিনে যদি 5টা ট্রিপ মারে একটা বাস, 5টা 40, 4,000 টাকা। 4,000 টাকা কিন্তু এক্সট্রা আসছে। একটু আগে আপনি বললেন যে আমাদের কোনো ইনকাম নেই, বাসের কোনো অর্থনীতিতে খুব, বাসের অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে। একটা দিনে 4,000 টাকা এক্সট্রা আসছে, এই 4,000 টাকা কোথায় যাচ্ছে তাহলে? আরেকটা প্রশ্ন নিব। আচ্ছা ওখান থেকে একটা নিয়ে নিই, একটু দ্রুত চলে আসবে এরপরে। জি আপনি করেন।
আসসালামু আলাইকুম, আমি মোকাররম জামিল রাজশাহী থেকে। অভ্যুত্থান পরবর্তী সময়ে স্যার বললেন যে কোনো চাঁদাবাজি হচ্ছে না, কিন্তু যখন আমরা উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে দেখতে পাচ্ছি একটা শহর থেকে আরেকটা শহরে যখন আমরা পাস করতেছি ট্রান্সপোর্টের মাধ্যমে, আমাদের গাড়িগুলো আটকানো হচ্ছে এবং চাঁদা তোলা হচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা কোনো নেতার নাম বলে, পৌরসভার নাম বলে। আসলে এটা প্রশাসনের অনুমতি নিয়ে করছে? আর যদি প্রশাসনের অনুমতি নিয়ে নাই করে, তাহলে আসলে এটার সলিউশনটা আমরা কবে নাগাদ পাবো? আচ্ছা, এটা উপর থেকে ওনার একটা প্রশ্ন নিয়ে আসি। আমার যুব আলম স্যারের কাছে একটা প্রশ্ন। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সড়কে যে বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে যে হারে, এখন পর্যন্ত আমরা ফুটপাতগুলো দখলমুক্ত করতে পারি নাই। প্রতিদিন গড়ে সড়কে প্রায় 30 থেকে 40 জন মানুষ মারা যাচ্ছে। সেক্ষেত্রে সড়ক উপদেষ্টারও তেমন আমরা তৎপরতা দেখতে পাচ্ছি না। এখন আপনারা কি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেভাবে সহযোগিতা পাচ্ছেন কিনা, বা আপনাদের সীমাবদ্ধতা কতটুকু কাজের, সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। একটি অভিযোগ এসেছে যে ভাড়া বেড়ে গিয়েছে 5 আগস্টের পর। আপনি বলছেন সিন্ডিকেট নেই, 20 টাকা, উনি একটা রুটের কথা বলছেন, ভাড়া বেড়েছে। চাঁদাবাজির অভিযোগ যেটা আপনি অস্বীকার করেছিলেন, উনি তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স জানাচ্ছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? এবং ধ্রুব আলমের কাছে একটু পরে আসে, আগে আপনার কাছ থেকে জেনে নিতে চাই। ভাড়ার ব্যাপারে জি, ভাড়া বেড়েছে। এর মধ্যে তো তেলের দাম সম্ভবত কমেছিল বা বাড়েনি আর কি, অন্তত ভাড়া সরকারের একটা রেট আছে, আর এর মধ্যে ভাড়া বাড়ায়নি। আমি যেটা জানি ভাড়া বাড়েনি, মানে সরকারি রেটে ভাড়া বাড়েনি কোথাও। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমি বলি, এখন দেশে কিছু লাক্সারি গাড়ি আসছে, এই গাড়িগুলোর অনেক দাম। মানে বাসের কথা বলছেন? আচ্ছা, তো এখন এইসব কোম্পানির রেটগুলি সরকারি রেটের সাথে সংঘর্ষ আছে, কারণ এদের পুঁজি বিনিয়োগ বেশি, গাড়ি আরামদায়ক। তাহলে আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি যেই রুটের কথা বলছিলেন সেই রুটে কি বাস একই আছে? এখনো বলাকা বাস চলছে, এখনো গাজীপুর পরিবহন চলছে, এখনো ভিআইপি চলছে। আচ্ছা, তাহলে সেখানে ভাড়া বাড়ছে কিভাবে? আপনার কি কোনো ধারণা আছে নাকি? না, আমার এই সম্বন্ধে ধারণা নাই। তবে ঈদের সময়, এর মধ্যে ঈদ যায়নি অবশ্য, এটা ঈদের সময় কোনো টার্মিনালে 100 টাকা, 50 টাকা, 150 টাকা এরকম বেশি নিচ্ছে। এটা বিগত দিনে দেখা গেছে, আমরা শুনছিও। কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে স্থানীয় বাস মালিক সমিতি। গাবতলীতে আছে, মহাখালীতে আছে, সব টার্মিনাল আছে, সাইদাবাদে আছে। আবার ঢাকায় কিছু কোম্পানির গাড়ি চলে টাউন সার্ভিসে। এই কোম্পানির গাড়িতে ওই কোম্পানিরা যে আদলে চালায় ওই আদলে চলে, সেটা আবার মালিক সমিতি অতটা জানে না, এরকম একটা ব্যাপার আছে। আর চাঁদাবাজি বাসে এমন একটা অবস্থা, সেখানে যে চাঁদা যে সে জানে আর যে নেয় সে জানে, আর আপনারা কিছুই জানেন না। অন্য কেউ, আপনিও জানেন, আমি জানবো না, কেউ জানে না। যে দেশ সে জানে আর যে নেয় সে জানে। আচ্ছা, ওখান থেকে আরেকটি প্রশ্ন ছিল জনাব ধ্রুব আলমের কাছে। একটি তো ওই যে ভাড়া বা বিষয়ে আমাকে বলতেছেন সিন্ডিকেট আছে কি না। আসলে এর মধ্যে হয়তো ভাড়া বাড়ানো হয়েছে। বেসিক্যালি ঢাকা শহরে যে ভাড়ার চার্ট আছে বা ভাড়ার চার্ট যেটা দেয়া হয়, সে অনুযায়ী ভাড়া কেউই আদায় করে না, ভাড়া সবাই বেশি আদায় করে। আদারওয়াইজ ঢাকা শহরে আসলে তাদের বাস চালায় বা বাস পরিচালনা করে তাদের হয়তো এটা তাদের পোষাচ্ছে না বা এরকম একটা কথা। তো তালিকা থেকে পরিমাণ টাকা নিতে পারে না, সেটা আমার জানা নেই। তালিকা থেকে কিছু বাড়ানো হয়, কিছু সিটের সংখ্যাও বাড়ানো হয়। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের যে কার্যক্রম চলছে, আমরা কেন বলছি যে ফিটনেস থাকলেও আমরা আবার বাস দেখব, বিকজ আমরা দেখব যে আসলে ব্লু বুকে সিট কয়টা, তার ভেতরে সিট কয়টা। ব্লু বাসের টাইপ স্পেসিফিকেশন বিআরটিএ নির্ধারণ করে দেয়, তাতে দরজার একটা নির্দিষ্ট মাপ থাকে, সেই মাপ ছোট করা হয়, করে একটা সিট বেশি বসানো হয়। সো উই উইল অলসো চেক দ্যাট। তো অবশ্যই এই জন্য এখানে আসতে সময় লাগবে, এই বিষয়গুলোকে আসলে মেনে নিতে। আর দুর্ঘটনা নিয়ে একটি প্রশ্ন করেছিলেন উনি, আর দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করেছিলেন যেটা কি কিছু করার আছে নাকি এই ক্ষেত্রে? অবশ্যই, এবং এই ক্ষেত্রে আমি একমত। উনি যে বললেন যে আসলে এইখানে আমাদের ইঞ্জিনিয়ার যারা, তাদের অবশ্যই দোষ আছে। যে আমাদের ইন্টারসেকশন বলেন, হাইওয়ে বলেন, রাস্তা বলেন, অধিকাংশই ফল্টি ডিজাইন করা হয়েছে একরকমভাবে, সেটা বাসের জন্য করা হয়নি হয়তো, আর সাথে শিক্ষার অভাব আছে। তবে ঢালাওভাবে যদি বলা হয় যে ভৌত অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে আমি এই যে
দুর্ঘটনা নিরোধ করে দেব, এটা সম্ভব। এখন ধরেন এনফোর্সমেন্ট, যে কোনো ধরনের এনফোর্সমেন্টে যাওয়াটা দুষ্কর হয়ে পড়েছে। ধরেন আমরা তারপরেও অভিযান চালাচ্ছি, আমাদের যেহেতু অধিক্ষেত্রটা বাস বা গণপরিবহন এবং পরিবহন ক্ষেত্র সেক্টরে, তো আমরা নিয়মিত অভিযান চালাই। ফুটপাতের যেটা বললে যে ফুটপাত আসলে দখলমুক্তকরণ বা এটা আসলে হ্যাঁ, ওই রাজনৈতিক প্রভাব এখন নেই, ফুটপাত দখলমুক্ত করে ফেলা যায়, কিন্তু তাই বলে আসলে তারা যে চলে যাবেন বা তাদেরকে যে উচ্ছেদ করে ফেলা হবে, এটার আসলে একটা রিহ্যাবিলিটেশন প্রসেসও আসলে থাকা দরকার। এবং আসলে এটা সলিউশন কি হবে, এটা আসলে পলিসিগত ডিসিশন। তবে ওই উচ্ছেদ কিছু হচ্ছে, কিন্তু হলে দেখবেন আসলে মিরপুর এলাকাতেই হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু হলে আবার চলে আসছে। এটা যে সব সময় রাজনৈতিক ছত্রছায়া হচ্ছে এখন, একদমই সেটাও বলা যাবে না। আমরা আরো কয়েকটা ওখান থেকে একটু প্রশ্ন নিয়ে আসি। আমি আসলে এই যে বাস রুট রেশনালাইজেশনের মানে শুরু থেকে, আমি যেহেতু একজন সংবাদকর্মী, আমার নাম রাশিদুল হাসান, আমি ডেইলি সানে কাজ করি। আমি এই বাস রুট রেশনালাইজেশন কমিটি 2018 সাল থেকে এই পর্যন্ত সমস্ত ঘটনাবলীর মোটামুটি সাক্ষী বলা যায়। তো আমি এই বাস রুট রেশনালাইজেশন প্রসেসে সাকসেস হবে না, মানে হবে এই ব্যাপারে আমি আশাবাদী না। এবং আশাবাদী না হওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে বাস মালিক সমিতি এবং হচ্ছে শ্রমিক ফেডারেশন, তারা হচ্ছে একই জিনিস। কারণ হচ্ছে কি, আমি আপনাদেরকে যদি একটা বলি, সেটা হচ্ছে যে শাহজাহান খান ছিলেন আপনার সভাপতি, ওসমান আলী ছিলেন সেক্রেটারি, দুদুভাই অনেক বছর ধরেই সহসভাপতি। শাহজাহান খান একদিকে তিনি হলেন শ্রমিক প্রতিনিধি, আবার তিনি হলেন কয়েক হাজার বাসের মালিক, তার ওয়াইফ বাসের মালিক, তার ভাই কনক পরিবহনের মালিক, মাদারীপুর থেকে ঢাকায় প্রতিদিন গাড়ি চলে। শাহজাহান খান সাদিকুর রহমান হিরু সাংগঠনিক সম্পাদক, তার কয়েকশো গাড়ি আছে চলতেছে। সন্ধ্যার পরে টেলিভিশনে বলে শ্রমিকদেরকে বেতন দিতে হবে, আইডি কার্ড দিতে হবে, নিজের গাড়িতে একটাও দেয় না। দুদুভাই নিজে ট্রাকের মালিক, সম্ভবত খুলনা থেকে গড়ে ওঠা নেতৃত্ব। দুদুভাই হিসাব জানেন যে তিনি তার কয়জন ড্রাইভারকে তিনি নিয়োগপত্র দিয়েছেন, কয়জনকে শাহজাহান খান কয়জনকে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যিনি হলেন এনা পরিবহনের গাড়ির মালিক, তিনি কয়জনকে দিয়েছেন, সাদিকুর রহমান হিরু কয়জনকে দিয়েছেন, ওসমান আলী গাড়ির মালিক কয়জনকে দিয়েছেন, আব্দুর রহিম বক্স দুদু গাড়ির মালিক কয়জনকে দিয়েছেন, শিমুল বিশ্বাস কয়জনকে দিয়েছেন, সাইফুল হক কয়জনকে দিয়েছেন। এখানে মিস রিপ্রেজেন্টেশন। একজন শ্রমিক যারা কাজ করে সরাসরি মাঠে, তারা শ্রমিক ফেডারেশনে নাই। মিস রিপ্রেজেন্টেশনের কারণে যারাই শ্রমিক তারাই মালিক। এই কারণে হচ্ছে যে তারা একটা বিশেষ করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের সব গাড়ির মালিক, শ্রমিক নেতা সবাই হলো আইদার বিএনপি আর আওয়ামী লীগের সাথে যুক্ত। আমি মালিক নয় কেন, আমি রহিম করিম কেন মালিক নই? বিকজ এখানে এন্ট্রি করতে হলে কেউ যদি ঢাকা শহরে বাস চালাইতে চায়, তাকে ওসমান আলী কিংবা ওই শিমুল বিশ্বাস কিংবা এই যে নেতৃত্ব, এদের বাইরে বাইপাস করে আপনি এই ঢাকা শহরে কোনো বাস নামাইতে পারবেন না, অপারেটও করতে পারবেন না। এই কারণে বাসে কোনো ইনভেস্টমেন্ট নাই। দেখেন সব চক্কর বাস, নতুন কোনো বাস কেউ ঢাকা শহরে নামায় না। কেন আমি নামাবো? আমার তো ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, আমার তো পলিটিক্যাল প্রোগ্রামের সময় আমার গাড়িটা এসে ভেঙে দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হবে ডাল খারাপ হয়েছে, রাস্তায় আমার নতুন গাড়ি ভেঙে দিবে, কেন আমি চালাবো? জনাব আব্দুর রহিম বক্স তিনি বেশ গুরুতর কিছু অভিযোগ করেছেন, মানে মালিক শ্রমিক সব এক ছাতার নিচে, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া সেখানে কিছু করা যায় না। এ ধরনের অভিযোগের ব্যাপারে আপনি কি বলবেন, নাকি ওই যেভাবে চাঁদাবাজির অভিযোগ উড়িয়ে দিলেন এ ব্যাপারটিকেও সেভাবে উড়িয়ে দিতেন? না, মালিক শ্রমিক যে আমরা যৌথভাবে বসি না, এটা ঠিক না, আমরা বসি। দুদু ভাই, আমার একটা জানার আগ্রহ ছিল, এনায়েত সাহেবের জায়গা এখন কে নিয়েছে? আমি এর আগেও এনায়েত সাহেবের জায়গায় এখন আছেন সাইফুল সাহেব। এনায়েত সাহেব তো, তারও তো রাজনৈতিক পরিচয় আছে। জি, তারও তো রাজনৈতিক পরিচয় আছে। না, উনি আগেও ছিলেন এই মালিক সমিতির মহাসচিব। বিএনপি চলে গেলে উনি চলে গেছেন। এখন আওয়ামী লীগ যাওয়ার পরে উনি আবার চলে আসছে। এনায়েত সাহেব, তার মানে তো একই কথাটাই হলো, সিন্ডিকেট আছে। ওই জিলাওয়ারির মতো ঢাকা শহরের নির্বাচনটা হয় না মালিক সমিতির। এবার ঢাকা সড়ক নির্বাচন করলো, সাইফুল সাহেবরা নির্বাচন করলো কয়দিন আগে। বেশ তাড়াহুড়া করে নির্বাচন দিয়েছিল, বেশ তাড়াহুড়া করে নির্বাচনটা দেয়া হয়েছিল। না, সেটা মানে ডিউ প্রসেস মানা হয়েছে নাকি আমি জানি না। পরিচালনা ব্যয় বাবদ আরেকটা অভিযোগ তিনি করেছিলেন, ওই যে আইডি কার্ড দেওয়ার ব্যাপারে আপনি কি ব্যবস্থা, মানে আপনারও সেখানে কি আছে? আমাদের শ্রমিক সংগঠনগুলো যে আইডি কার্ড দেয়, এখানে ড্রাইভার, হেল্পার আর সুপারভাইজার এছাড়া কার্ড দেওয়া হয় না। এক
2 নম্বর হলো এক একটা ইউনিয়নের এক এক নিয়ম। যেমন আমি একটা বেসিক সংগঠনের সেক্রেটারি, আমার একজন শ্রমিক মারা গেলে আমি 1 লক্ষ টাকা দিই, আবার আরেক ইউনিয়ন 50,000 টাকা দেয়। শ্রমিক ফেডারেশনের প্রত্যেকটা নেতাই তো অনেক গাড়ির মালিক, তো নিজেদের গাড়িতে যদি নিজেদের শ্রমিকদের যদি আপনার নিয়মিত বেতন, মাসিক বেতন, ডেইলি বেতন না, মাসিক বেতন, পরিচয়পত্র থাকা মানেই একটা আইনগত অধিকারের জায়গা তৈরি হয়। আপনারা যেটা টেলিভিশনে বলেন যে শ্রমিককে আপনার পরিচয়পত্র দিতে হবে, তাকে রিকগনাইজ করতে হবে, তাকে মাসিক বেতন দিতে হবে, দৈনিক নয় মাসিক, এটা বেতনের নিশ্চয়তা দিতে হবে। কিন্তু শাহজাহান খানের 100, 500, 600 গাড়ি, এনায়েত সাহেবের গাড়ি, তারপরে শ্রমিক নেতাদের গাড়ি, সাদিকুর রহমান হিরুর গাড়ি, সে হিরু তো ঈদের সময় তো ডায়লগ দেয় যে শ্রমিকের অধিকারের জন্য একদম টিভি পর্দা ফাটাই ভাবে, কিন্তু নিজের গাড়িতে কেন দেয় না, সেটা একটা প্রশ্ন। আপনার গাড়িতে আপনি কেন দিচ্ছেন? আপনার তো গাড়ি আছে, আপনি দিচ্ছেন না কেন? আপনার শ্রমিককে আপনি বঞ্চিত করছেন কেন? আপনি তো তাদের পক্ষেই কথা বলবেন। মানে এই হিপোক্রেসিটা কেন, যে আমি টেলিভিশনে বলতেছি যে আমি সব দিয়ে দিব, সবার পক্ষে কথা বলি, কিন্তু নিজে দেই না, এটা কেন? বেশ তীব্র অভিযোগ। কি উত্তর দেব? আপনি বলেন কি দিব? না আমি তো জানি না, আমি তো এখানে ব্যবসা করছি এখানে না। আমি যেটা বলতে চাচ্ছি, মোটর ডিপার্টমেন্টে বাংলাদেশে মোটর ভেহিকেলের যে নিয়মগুলি, সে নিয়মগুলি পরিবহন শ্রমিকদেরকে শেখানো হয় নাই। উনি যে বলছেন যে মানে আপনারা শ্রমিকদের অধিকারের কথা বলেন, আপনাদের নিজেদেরই আবার বাস আছে, ট্রাক আছে, মানে বাইরে বাইরে কথা বলছেন, ভিতরে যে অধিকার আপনারাই রক্ষা করছেন না। না, উনি মিথ্যে বলেন নাই। আছে আমাদের নেতাদের মধ্যে কেউ কেউ গাড়ির মালিক আছে, কেউ কেউ গাড়ির মালিক আছে। আমার কোনো গাড়ি নেই, আমি মালিকও না। আচ্ছা, কেউ কেউ আছে, নাই এমন না, আছে। তো এখন তারা আছে, তারাও অন্য মালিক দিচ্ছে, অন্য মালিকের গাড়ি যেভাবে চলে তাদের গাড়িও সেভাবে চলে, তারা এক্সট্রা কোনো প্যারারুটি পায় না। বিশেষ করে বাসে এরাবিল সিস্টেম, এরকমও শোনা যায় যে এই কারণে বিআরটিসি তাদের বাসই চালাতে পারে না, মালিকদের প্রতাপ এতটাই বেশি থাকে। বিআরটিসি কে সব সারা দেশে গাড়ি চলতেছে, বিআরটিসি কে কেউ বাধা দেয় না। আচ্ছা, বরং তার মানে আগে সরকাররা বলে এনএচ সাহেব এমন কোনো কাজ করেননি। বিআরটিসিতে এখন কি হইতেছে জানেন? ওই সবাই কন্ট্রাক্টে গাড়ি নিতেছে, লিজে নিতেছে গাড়ি নিয়ে, তারা যে রোডে খুশি সেই রোডে চালাইতেছে। বিআরটিসির গাড়ির রোড পারমিট লাগে না। পরিবহন সেক্টরে রাজনৈতিক পরিচয় ছাড়া সেই অর্থে নেতা গোত্রীয় কেউ নেই। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আদৌ কি পরিবহন সেক্টরের শৃঙ্খলা কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে আনা সম্ভব কিনা আপনাদের দুজনের কাছে? আচ্ছা, এই প্রশ্নটাই শেষ নিব, আমি দুদু ভাইয়ের কাছ থেকেই শুনতে চাই। কিয়ামতের আগে পর্যন্ত যদি দেশ থেকে রাজনীতি বিলুপ্ত হয়ে যায়, তাহলে আমাদের রাজনীতি বিলুপ্তি হবে, আর নাহলে হবে না। কেন হবে না আমি আপনাকে বলি। তার মানে তো পরিবহন সেক্টরে রাজনীতি আছে? অবশ্যই আছে। আচ্ছা, সেটাই আমি অবশ্যই আছে, তবে আমরা রাজনৈতিক পরিচয়ের প্রভাবও আছে। তার মানে আমাদের একটা স্লোগান আছে, রাজনৈতিক দল যার যার তার, সড়ক পরিবহন শ্রমিক এক কাতার। আমাদের ফেডারেশনে আমরা রাজনীতি ঢুকতে দিই না, কিন্তু বিগত সময় ঢুকছে, আমরা এটাও অস্বীকার করি। আপনারা সেটা কন্টিনিউ করে যাচ্ছেন। এখন আমরা চেষ্টা করতেছি সেটাকে কতটা মাইনাস করি, আমরা কতটা বেনিফিশিয়ারি দিতে পারি আমাদের শ্রমিকদেরকে। এবার জনধ্রুব আলম, আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাচ্ছিলাম মতামত। হ্যাঁ, এইটা আসলে আমি ওনার সাথে একমত হব। এটা গত 15 বছরে আসলে জিনিসটা হয়ে দাঁড়িয়েছে যে ট্রান্সপোর্টেশন বা পরিবহন সেক্টরটা আসলে পরিবহন সেবার জন্য, তো এই পুরো সেক্টরটাকে ইউজ করা হয়েছে রাজনৈতিক টুল হিসেবে। তো এই পুরো সেক্টরের কাজটা পরিবহন সেবার বদলে গিয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক। মানে ধরেন দেশ অচল করা দরকার, পরিবহনে আগে হাত দিই। কোনো একটা ধর্মঘট থাকা দরকার, পরিবহনে আগে হাত দিই। এই যে খুলনায় ধর্মঘট ডেকে বসে আছে, তেল পরিবহন বন্ধ, যে কোনো কিছু একটা করতে হলে, মানে দেশকে অচল বা কোনো একটা ঝামেলা করতে হলে, বা আচ্ছা কোনো একটা মহাসমাবেশ কিছু একটা হবে, আমি পরিবহনটাকে আটকাই। তো এরাও আসলে মানে ওই মেন্টালি ওই রকম ট্রেন্ড আপ হয়ে গেছে যে আমাদের কাজটা আসলে গাড়ি টাড়ি চালানো পরিবহন বিষয় না, আমাদের কাজটা আসলে মনে হয়। উনি যে প্রশ্নটি করেছিলেন যে কিয়ামতের আগে সম্ভব নাকি, সেটা সম্ভব, কারণ একটা সময় ছিল যে আসলে কোন ইন্ডিকেশন দেখছেন 5 আগস্টের পরে? এখনো পর্যন্ত তো কোনো বাস রুট আমরা এই চালাইনি। গত 6 বছর ধরে দেখছি যে একটা জিনিস খুব বাজেভাবে ঢুকে গিয়েছিল, যে একটা উনি যেটা বলছেন এটা সম্পূর্ণ সত্যি, যে আসলে ওই পরিচয়টা দেখা হতো না। হ্যাঁ, এই সেক্টরে ঢুকতে হলে একটা রাজনৈতিক পরিচয় লাগবেই বা লাগতোই, এটা এখনো লাগে হয়তো, সেটা ঠিক আছে।
কিন্তু আপনার রাজনৈতিক পরিচয়টা দেখা হতো না, যে ধরেন আপনি একটি ভিন্ন দল করে তাই আপনার বাসটাকে চলতে দেওয়া হবে না, এই জিনিসটা খুব একটা ছিল না। কিন্তু গত সরকার মানে আমলে এবং এই পুরোটা সময়ে আমরা যখন অনেক সময় ইভলিউশন করে দেখলাম যে আচ্ছা আমাদের গ্রিন কাস্টারে ইনি চালাবেন, তখন জিনিসটা গিয়ে দাঁড়ালো না উনি তো এই মতের লোক নন, উনাকে চালাতে দেওয়া হবে না। এই জিনিসটা মানে একটা নিউ ডাইনামিক্স, এই জিনিসটার থেকে আমাদের মনে হয় বেরোয় আসতে হবে যে আসলে উনি ব্যবসায়ী, উনি গাড়ি চালান, ঠিক আছে রাজনৈতিক পরিচয় যেটা বুঝেছি, প্রকৃত ব্যবসায়ী যেন শেষ পর্যন্ত ব্যবসাটা করে যেতে পরিষ্কার। আমরা আর আজকে কোনো প্রশ্ন নিতে পারছি না সময় স্বল্পতার কারণে, আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। জনাব ধ্রুব আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং জনাব আব্দুর রহিম বক্সদুদু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। জানি না কতটুকু আপনারা মন খুলে কথা বলতে পারলেন, তবে এখানে যারা আছেন তারা বোধহয় মন খুলে প্রশ্ন করতে পেরেছেন। আপনাদের সবাইকে আজকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি জেডএসআর প্রেজেন্টস মিট দ্য পিপলে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। পরবর্তী সপ্তাহে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো সমস্যা নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।